সুপ্রভাত বন্ধুরা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি এসে গেছি আপনাদের সকলের সামনে। আমাদের এনসিইআরটি ক্লাস 11-এর যে কোর্স চলছে বা যে ক্লাস চলছে তার উপর ভিত্তি করে এনসিইআরটি ক্লাস 11 বায়োলজির ওপর আমরা ক্লাস করাচ্ছি। ধীরে ধীরে আমরা সব কিছু করবো। এই ভিডিও লেকচারটি বিশেষভাবে প্রযোজ্য কিন্তু সমস্ত পরীক্ষার জন্য, বিশেষ করে নিটের জন্য খুব বিশেষভাবে প্রযোজ্য। এছাড়া এই লেকচারটি প্রযোজ্য হয়ে দাঁড়াচ্ছে কাদের জন্য? দাঁড়াচ্ছে বোর্ডের এক্সামিনারদের, বোর্ডের যারা পরীক্ষার্থী তাদের জন্য, এবং অবশ্যই যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য অবশ্যই এটি ইম্পর্টেন্ট। জীবজগতের 5 রাজ্য ও রহস্যময় অজানা প্রাণীরা, যেটি সেকেন্ড চ্যাপ্টার রয়েছে আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি। আমরা পড়াবো গল্পের ছলে জীবন বিজ্ঞানের যাত্রা। এটি প্রেজেন্ট করছি আমি, অর্থাৎ অভিষেক ব্যানার্জি। I am the founder of Vidyacharya Gurukul and I am the CEO of Vidyacharya Gurukul. আমরা সকলে জানি অনেক অনেক বছর আগে যখন মানুষের সভ্যতা ঠিকমতো শুরু হয়নি, তখন থেকেই কিন্তু মানুষ জীবজগৎকে চিনে রাখার একটা প্রচেষ্টা করেছে। তাই সেই প্রচেষ্টা নিয়ে আমরা করব কি, শ্রেণীবিন্যাসে ইতিহাস সম্পর্কে আমরা প্রথমে জানব, তারপর জানবো হুইটেকারের 5 রাজ্য, মোনেরা রাজ্য, প্রোটিস্টা রাজ্য, ফাঙ্গি রাজ্য এবং ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন এবং লাইকেন। এই সম্পর্কে আমরা বিশেষভাবে জ্ঞান অর্জন করব এই ভিডিও লেকচারের মধ্যে দিয়ে। অর্থাৎ তার মানে কি দাঁড়াচ্ছে যে, আর মানুষ যখন চিনে রাখার জন্য, তখন থেকেই মানুষ কি করছে, যখন কোনো রকমভাবে ঠিকমতো সভ্যতা শুরু হয়নি, জীবজগৎকে চিনে রাখার কিন্তু একটা চেষ্টা করতো। ঠিক আছে? তবে সেই সময় মানুষেরা কিন্তু বৈজ্ঞানিকভাবে নয়, বরং নিজেদের প্রয়োজনের জন্য, যেমন খাবার, বসবাসের জায়গা বা কাপড় তৈরির জন্য গাছপালা বা প্রাণীদের আলাদা করত। এরপর একজন মহান দার্শনিক এলেন, যার নাম হলো অ্যারিস্টোটল। তিনি প্রথম ব্যক্তি যিনি কিছুটা বৈজ্ঞানিক উপায় জীবদের ভাগ করার চেষ্টা করেছিলেন। তিনি গাছপালাকে 3 ভাগে ভাগ করেছিলেন। কি? গাছ, ঝোপঝাড় এবং লতা। এছাড়া উনি আর কি করেছিলেন, যারা প্রাণীদের ভাগ করেছিলেন, যারা রক্ত সম্পন্ন এবং রক্তবিহীন প্রাণী, এই 2টি ভাগে তিনি কিন্তু ভাগ করেছিলেন। ঠিক আছে? পরবর্তীকালে লিনিয়াস বলে একজন বিজ্ঞানী এলেন। তিনি 2টি রাজ্যে ধারণা দিলেন। একটাকে বলা হয় প্ল্যান্টা, যাকে বলা হয় উদ্ভিদ, ও একটা হচ্ছে অ্যানিমিলিয়া, যাকে বলা হয় প্রাণী। তখন মনে করা হতো জীব মাত্রই এই 2 দলে পড়ে। এই ব্যবস্থা ছিল অনেকটাই সহজবোধ্য, কিন্তু আস্তে আস্তে এতেও কিন্তু সমস্যা দেখা দিল। এই 2 ভাগে জীবকে ঠিকমতো ফেলা যাচ্ছিল না। যেমন কিছু জীবাণু এককোষী, আবার কিছু বহুকোষী। কেউ সালোক সংশ্লেষ করে, আবার কেউ করে না। কেউ ছিল প্রোক্যারিওটিক, যাদের কোষে নিউক্লিয়াস নেই, আবার কেউ ছিল ইউক্যারিওটিক, যাদের কোষে নিউক্লিয়াস আছে। তাই 2 রাজ্যের এই ব্যবস্থা সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে পড়ল। এবার বিজ্ঞানীরা ভাবলেন, জীবদের ভাগ করার সময় আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন কোষের গঠন, কোষ প্রাচীরের ধারণা, খাদ্য গ্রহণের পদ্ধতি, কোথায় বাস করে, কিভাবে প্রজনন করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিবর্তনীয় সম্পর্ক। তখন এলেন আর.এইচ. হুইটেকার 1969 সালে। তিনি একটি নতুন ব্যবস্থা চালু করলেন। তিনি 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করলেন। হুইটেকারের 5 রাজ্য, যেটি উনি 1969 সালে প্রচলিত করেন। সেই 5টা রাজ্য কি? 5টা রাজ্য হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টা এবং অ্যানিমেলিয়া। ঠিক আছে? মোনেরা কারা? মোনেরা হচ্ছে ব্যাকটেরিয়া, বুলগ্রিন অ্যালগি, যাদের প্রোক্যারিওটিক কোষ থাকে। মোনেরাতে প্রোক্যারিওটিক কোষ থাকে। আর প্রোটিস্টা কি? যেমন অ্যামিবা, প্যারামিসিয়াম, ক্লোরেলা, যাদের এককোষী ইউক্যারিওটিক কোষ থাকে। ফাঙ্গি কি? যেমন মাশরুম, ইস্ট, যার কোষ প্রাচীরে চিটিন থাকে। আর প্ল্যান্টা সবুজ উদ্ভিদ, যাদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। এবং লাস্ট হচ্ছে অ্যানিমিলিয়া, সব প্রাণী যাদের কোষে কোনো দেওয়াল থাকে না বা সেল ওয়াল থাকে না। তাহলে এইভাবে প্রতিটি জীবের কোষের গঠন, পুষ্টি গ্রহণের ধরন, প্রজনন পদ্ধতি ইত্যাদির ভিত্তিতে তাদের আলাদা আলাদা শ্রেণীতে রাখা সম্ভব হলো। পূর্বে একসাথে রাখা হতো ব্যাকটেরিয়া,
সবুজ শ্যাওলা, ফাঙ্গি, শৈবাল সবাইকে গাছ হিসাবে ভাবা হতো, কারণ সবার কোষে দেওয়াল ছিল। কিন্তু যখন দেখা গেল কারো কোষে চিটিন যেমন ফাঙ্গিতে, আবার কারো কোষে সেলুলোজ যেমন গাছে, তখন তাদের আলাদা রাজ্যে রাখা হলো। ঠিক আছে, এছাড়া কি করা হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া ও বুল ও বলুগ্রেইন অ্যালগিকে রাখা হলো মোনেরা রাজ্যে, কারণ তারা প্রোক্যারিওটিক। আবার অ্যামিবা, ক্লোরেলা, ক্লাইসোডোমিয়াসদের মতো রাখা হলো প্রোটিস্টা রাজ্যে, কারণ তারা এককোষী হলো ইউক্যারিওটিক। অর্থাৎ আগে যারা এক রাজ্যে ছিল, এখন তারা আলাদা আলাদা রাজ্যে গিয়ে পড়ল। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার নতুন তথ্য প্রযুক্তি ও বিবর্তন সংক্রান্ত ধারণা যত উন্নত হচ্ছে, জীবজগতের শ্রেণীবিন্যাস ব্যবস্থাও তত উন্নত হচ্ছে। ভবিষ্যতেও এই শ্রেণীবিন্যাসের পরিবর্তন আসতে পারে, কারণ আমরা প্রতিনিয়ত জীবজগৎকে নতুন করে চিনতে শিখেছি। প্রথমে আমরা জানব এই মোনেরা রাজ্যের গল্প। অনেক আগে যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তখনই একদল অদ্ভুত জীব জন্ম নিয়েছিল। এরা এত ছোট ছিল যে এদের খালি চোখে দেখা যায় না। এরা হচ্ছে ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়ারই একমাত্র সদস্য হচ্ছে মোনেরা রাজ্যের। ক্লিয়ার? তাহলে এই ব্যাকটেরিয়াদের মজার জীবনগাথা সম্পর্কে একটু জানা দরকার। এই ব্যাকটেরিয়ারা কোথায় থাকে? প্রথম কথা, আশ্চর্যের একটা বিষয় দেখা গেল গবেষণা করতে গিয়ে, ব্যাকটেরিয়ারা প্রায় সর্বত্র থাকে। মাটি, জল, গরম জল ঝর্ণা, বরফে ঢাকা এলাকা, এমনকি গভীর সমুদ্রে পর্যন্ত এদের দেখা যায়। ঠিক আছে, এখানে সবখানে কিন্তু এদের দেখা মেলে। কিন্তু কিছু জায়গা আছে যেখানে অন্য কোনো জীব টিকে থাকতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়ারা কিন্তু দিব্যি বেঁচে থাকে। অনেক ব্যাকটেরিয়া আবার অন্য জীবের শরীরে থাকে। এই ব্যাকটেরিয়াদের মধ্যে কেউ কেউ উপকার করে, কেউ কেউ ক্ষতি করে। ক্লিয়ার? তাহলে এই ব্যাকটেরিয়ারা কিন্তু বিভিন্ন রকমের হয়। আমরা সাধারণত 4 ধরনের ব্যাকটেরিয়া বেশি দেখা যায় এরকম ভাগ করেছি। সেই ব্যাকটেরিয়া কিরকম? প্রথমজন যিনি আছেন সেটাকে বলা হচ্ছে গোলাকৃতি ব্যাকটেরিয়া। এই গোলাকৃতি ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস। ঠিক আছে, কক্কাস। তারপর আছে দণ্ডাকৃতি, সেটা হচ্ছে ব্যাসিলাস। এটা ভিডিওটাকে ধীরে ধীরে শুনবেন এবং পয়েন্টগুলো লিখে রাখবেন। তারপর হচ্ছে কমার মতো বাঁকা, এটাকে বলা হয় ভায়োব্রি, VIBRIO, এবং সর্পিল আকৃতি বা স্পাইরিলাম। ঠিক আছে, তাহলে এই ব্যাকটেরিয়ারা কি খাচ্ছে? ঠিক আছে, তাহলে আমরা 4টে ব্যাকটেরিয়া পেলাম। কি কি পেলাম? গোলাকৃতি, দণ্ডাকৃতি, কমার মতো বাঁকা এবং সর্পিল আকৃতি। গোলাকৃতির উদাহরণ হচ্ছে কক্কাস, দণ্ডাকৃতির উদাহরণ হচ্ছে ব্যাসিলাস, কমার মতো বাঁকার উদাহরণ হচ্ছে ভাইব্রিও, এবং সর্পিল আকৃতির হচ্ছে স্পাইরিলাম। তাহলে এই ব্যাকটেরিয়ারা কি খাচ্ছে? সব ব্যাকটেরিয়ার খাবার অভ্যাস কিন্তু একরকম নয়। কিছু ব্যাকটেরিয়া আছে যারা নিজেরাই খাবার তৈরি করতে পারে, যাদেরকে বলা হয় অটোট্রফিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরা আবার দুইভাবে খাবার বানায়। ঠিক আছে, এই যারা অটোট্রফিক ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু দুইভাবে খাবার বানায়। কিরকম দুইভাবে খাবার বানাচ্ছে? এটা কোনো আইডিয়া আছে? একটাকে বলা হয় ফটোসিনথেটিক, অর্থাৎ এরা সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করে। আরেকটা আছে কেমোসিনথেটিক, যারা রাসায়নিক পদার্থ থেকে শক্তি নিয়ে খাবার তৈরি করে। ক্লিয়ার হয়ে গেল অটোট্রফিকে? তাহলে তারা কীভাবে খাবার বানায়? তারা দুভাবে খাবার বানায়, একটা হচ্ছে ফটোসিনথেটিক আর একটা হচ্ছে কেমোসিনথেটিক। কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে অন্যের ওপর নির্ভরশীল খাবার ব্যাপারে। এদেরকে বলা হয় হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া। ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার। এটুকু ক্লিয়ার হয়েছে আশা করছি। ভালো কথা। এইখানে এখন একটা আছে আর্কি ব্যাকটেরিয়া ও ইউ ব্যাকটেরিয়া। এই আর্কি ব্যাকটেরিয়া কি?
এই ব্যাকটেরিয়ারা হলো একটা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। এরা এমন জায়গায় থাকে যেখানে টেম্পারেচারটা কি হয়, খুব হাই হয়, ঠিক আছে, যেখানে হচ্ছে সল্ট খুব বেশি থাকে বা অক্সিজেন নেই, যেমন লবণাক্ত জায়গায়, যেটাকে বলে হ্যালোফাইলিস বা হ্যালোফাইলাস। গরম জল ঝর্ণায় থাকে, যেটাকে বলে থার্মো অ্যাসিডোফাইলস। এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা রয়েছে, তাহলে এরা কোথায় থাকছে? আর্কিও ব্যাকটেরিয়ারা থাকছে লবণাক্ত জায়গায়। কেমন? এরা কোথায় থাকছে? এরা থাকছে লবণাক্ত জায়গায়, যাদেরকে কি বলা হচ্ছে? যাদেরকে বলা হচ্ছে হ্যালোফাইলস। ক্লিয়ার? যেরকম হচ্ছে গরম জলের ঝর্ণায় যেটাকে বলা হয় কি থার্মো অ্যাসিডোফাইলিস। থার্মো অ্যাসিডোফাইলস, ঠিক আছে। আরেকটা থাকছে দুর্গন্ধময় জায়গায়, দুর্গন্ধযুক্ত জায়গাতে থাকছে, যাদেরকে বলা হয় মেথানোজেনস। মেথানোজেনস। এই মেথানোজেনসে যারা থাকে, এখানে কিন্তু যারা গ্যাসটাকে তৈরি করে, এরাই কিন্তু গ্যাস তৈরি করে, ঠিক আছে। এছাড়াও এরা থাকে কোথায়? এরা এই মেথানোজেনাস থাকে হচ্ছে গরুর পেটে বা মহিষের পেটে, কিন্তু এদেরকে দেখা যায়। কারণ আমরা জানি কেন ওটা করলাম, গরু বা মহিষের পেটে থাকা এই যে মেথানোজেনাস যে ব্যাকটেরিয়া, তারা কি করছে? গরুর যে গোবর হচ্ছে, এই গোবর থেকেই কিন্তু মিথেন গ্যাস তৈরি করায়। এটুকু ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে যেটা, সেটাকে বলা হয় ইউ ব্যাকটেরিয়া। কেমন? ইউ ব্যাকটেরিয়া এরা হচ্ছে সত্যিকারের ব্যাকটেরিয়া। এদের দেহে কি থাকছে? একটা শক্ত দেওয়াল থাকে বা একটা হার্ড ওয়াল থাকছে। কাদের দেহে থাকছে? যারা ইউ ব্যাকটেরিয়া হয়। এবং যদি চলাফেরা করে, যদি এরা চলাফেরা করে, তখন এদের মধ্যে কি থাকে? ফ্ল্যাজেলা নামক একটা লেজ থাকে। এর মধ্যে একদল বিশেষ ব্যাকটেরিয়া আছে, যেটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া, যাদেরকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। এই সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, তারা গাছের মতো ক্লোরোফিল ব্যবহার করে নিজেদের খাবার নিজেরা তৈরি করে। ব্যাকটেরিয়াটার নাম কি বললাম আমি? সায়ানোব্যাকটেরিয়া বা যেটাকে কি বলা হচ্ছে? ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে। তারা কি করছে? তারা হচ্ছে গাছের মতো ক্লোরোফিল ব্যবহার করে নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। এছাড়াও রয়েছে আরো দুটো জিনিস, যেটাকে বলা হয় নস্টক, NOSTOC। আরেকটা ব্যাকটেরিয়া আছে, যেটাকে কি বললাম? নস্টক অথবা অ্যানাবেনা। এই যে দুটো ব্যাকটেরিয়া আছে, এরা বাতাস থেকে কাকে শোষণ করছে? নাইট্রোজেনকে শোষণ করছে, যা গাছের জন্য খুব দরকারি। আচ্ছা, সায়ানোব্যাকটেরিয়া এককোষী হতে পারে, দল বেঁধেও থাকতে পারে, আবার এরা কি বলবো, এরা লম্বা সুতোয় গাঁথার মতো হয়। এরা দূষিত জলাশয়ে
এরা সবুজ আবরণ বা বলুন তৈরি করে। কি নাম বললাম? সায়ানো ব্যাকটেরিয়া। এই যারা রয়েছে সায়ানো ব্যাকটেরিয়া, এই সায়ানো ব্যাকটেরিয়ারা কোথায় থাকছে? এরা এককোষী হতে পারে, এরা দল বেঁধেও থাকতে পারে, আবার লম্বা সুতোয় গাঁথার মতো কিন্তু হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটাকে আমি বললাম, যেটা হচ্ছে কেমোসিনথেটিক বা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। এদের কাজ হচ্ছে আরো মজার। তারা কি করছে? তারা নাইট্রেট, ভালো করে বুঝবেন, তারা নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়া জাতীয় যে পদার্থ রয়েছে সেই পদার্থকে কি করছে? এরা এই জাতীয় পদার্থকে অক্সিডাইজ করছে। ঠিক আছে, এবং অক্সিডাইজ করে কি পাচ্ছে তারা? এটিপি, অর্থাৎ এটিপিটা কি? শক্তি সঞ্চয়ের অণু, এটা তৈরি করছে। যার ফলে তারা মাটি ও জলের উপকারী খনিজ যেমন নাইট্রোজেন, ফসফরাস, লোহা ও সালফার, এইগুলো কি করছে? এরা রিসাইকেল করছে। তাহলে আমাদের ব্যাকটেরিয়ার থেকে একটা জিনিস বুঝতে পারছি যে কিছু ব্যাকটেরিয়া দেখুন উপকারে লাগতে পারে, কিছু ব্যাকটেরিয়া অপকারে লাগতে পারে। ঠিক আছে, এই যে হেটেরোট্রফিক ব্যাকটেরিয়ারা খুব উপকারী, যেমন দুধ থেকে দই তৈরি করা, অ্যান্টিবায়োটিক বানাতে সাহায্য করা, গাছের শিকড়ে নাইট্রোজেন ফিক্স করে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবহার করা হয়। আবার যেগুলো হচ্ছে অটোট্রফিক, তারা কিছু কিন্তু রোগ ছড়াতে পারে, যেমন কলেরা ভাইরাস, যেমন কলেরা, টাইফয়েড, টিটেনাস, হ্যাঁ, সাইট্রাস ক্যান্কার, যেটা লেবু গাছের রোগ। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ারা তাহলে এইভাবে করছে। এখন ব্যাকটেরিয়া তো ভয়ঙ্কর হয়ে উঠছে কেন? ভেরি গুড কোশ্চেন। এটা কেন ভয়ঙ্কর হয়ে উঠছে? ব্যাকটেরিয়ারা সাধারণত, ঠিক আছে, বাইনারি ফিশন নামে সহজভাবে বিভাজনের মাধ্যমে কিন্তু এরা বংশবিস্তার করে। যখন পরিবেশ খারাপ হয় তখন তারা স্পোর তৈরি করে টিকে থাকে। ধরুন পরিবেশটা খারাপ, তার সাথে উপযুক্ত নয়, তখন তারা কি করছে? এই স্পোর তৈরি করছে। স্পোর কি? আমরা পরে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তারা মাঝে মাঝে কি করছে? ব্যাকটেরিয়ারা ডিএনএর আদান প্রদান করে কি করছে? এক প্রকার প্রাচীন যৌন প্রজননের মতো এরা কাজ করে থাকছে। কিন্তু এখানে একটা কথা বলি, একটা ব্যতিক্রমী জীব রয়েছে যাদেরকে বলা হয় মাইকোপ্লাজম, যাদেরকে বলা হয় মাইকোপ্লাজম। ঠিক আছে, এরা অদ্ভুত জীবের কথা, এরা হচ্ছে অদ্ভুত জীব মাইক্রোপ্লাজম। কেন? কারণ এদের কোনো কোষ প্রাচীর নেই, এদের কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। এরা কি হয়? আকারে কিন্তু খুব ছোট হয়। ক্লিয়ার? খুব ছোট জীব। সবচেয়ে ছোট জীবন্ত কোষ হচ্ছে এরা কিন্তু উইদাউট অক্সিজেন ছাড়াই কিন্তু বাঁচতে পারে। আবার কিন্তু অনেক সময় গাছপালা ও পশুদের রোগও কিন্তু এরা ঘটিয়ে থাকে। তাহলে আমাদের ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার হলো। আশা করছি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না, বা যদি না বুঝে থাকেন কোনোভাবে, যদি এখনও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আরেকবার দেখবেন। আর তারপরও যদি বুঝতে না পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে, কি আপনি নাম্বার পাবেন, সেখানে আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এইবার আসছি আমরা প্রোটেস্টা রাজ্যের কিছু কথা বলতে। আজব রাজ্যের গল্প, এর নাম হচ্ছে প্রোটেস্টা রাজ্য। এই রাজ্যে থাকে কারা? কি বলেছিলাম? এককোষী প্রাণীরা, কিন্তু ইউক্যারিওটিক প্রাণীরা। এককোষী কিন্তু ইউক্যারিওটিক প্রাণীরা থাকছে। ঠিক আছে, মানে এদের কোষে ভালোভাবে নিউক্লিয়াস, মানে এদের যে কোষ রয়েছে, কোষে ভালোভাবে গঠিত নিউক্লিয়াস ও অঙ্গাণু থাকে বা অর্গানিল থাকে। কিন্তু সমস্যা হলো এই রাজ্যের সীমানাগুলো কিন্তু একটু ঝাপসা। কেউ যাকে বলে প্রোটিস্ট,
আবার অন্য কেউ তাকে গাছ বা প্রাণী মনে করে। এই রাজ্যে যাদের বাস তাদেরকে তারা কারা কারা? তারা হচ্ছে ক্রাইসোফাইটস, ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনাইটস, ওকে, স্লাইম মোল্ড, প্রোটোজোয়ান, এরা থাকছে। এদের বেশিরভাগই হচ্ছে জলজ, মানে এরা জলেই বাস করে। এরা গাছ, প্রাণী ও ছত্রাকের সঙ্গে একটি সংযোগ তৈরি করে। কেমন? তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এই যে ক্রাইসোফাইটস যেটা রয়েছে সেটাকে নিয়ে একটু আলোচনা করা দরকার। এরা হচ্ছে ডায়াটম আর গোল্ডেন শ্যাওলা এদের মধ্যে আসছে। এই দলের যারা প্রাণী রয়েছে তারা কি হয়, খুব ছোট ছোট হয়, তো স্মল হয়, অর্থাৎ থ্রু নেকেড আই উই ক্যান নট সি দেম, অর্থাৎ খালি চোখে এদের দেখা যায় না। এরা হচ্ছে মিষ্টি জল ও সমুদ্র দুই জায়গাতেই ভেসে থাকে, যেমন জলজ প্রাণীর মতো প্ল্যাঙ্কটন হিসাবে। খুব ইম্পর্টেন্ট। এদের মধ্যে একজন রয়েছে যাকে বলা হয় ডায়াটম। সুতরাং ডায়াটম নামের জীবেরা এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। ক্লিয়ার? এই ডায়াটমের যে দেহ থাকে, এই দেহে সিলিকা মেশানো শক্ত দেয়াল থাকে, যা দুইটি খাপ ঢাকনার মতো অংশে ভাগ করা। ঠিক আছে? সুতরাং তাদের এই দেওয়াল সহজে নষ্ট হয় না, ফলে এরা বিলিয়ন বছর ধরে জমে ডায়াটোমেসিয়াস আর্থ তৈরি হয়। ঠিক আছে? এটা হচ্ছে মাটি ঘষা পিষা, হ্যাঁ, তেল ছেঁকে নেওয়া ও সিরাপের ফিল্টার করার কাজে লাগে। সমুদ্রে এই ডায়াটমরাই কিন্তু প্রধান উৎপাদক বা প্রডিউসার্স। তাহলে আমার কি দাঁড়ালো? এদের মধ্যে ডায়াটম নামের যে জীবেরা সবচেয়ে বিখ্যাত, কাদের মধ্যে? ক্রাইসোফাইটসের মধ্যে। ঠিক আছে? এই ডায়াটমের দেহে কি থাকছে? সিলিকা মেশানো একটা শক্ত দেয়াল থাকছে, যা দুটি খাপ ঢাকটার মতো অংশে ভাগ করা থাকে। তাদের যে এই দেওয়ালটা রয়েছে বা বলটা রয়েছে সেটা নষ্ট হয় না, ফলে বিলিয়ন বছর ধরে এরা জমে কি তৈরি করছে? ডায়াটোমেসিয়াস আর্থ। এটা কি তৈরি করছে? ডায়াটোমেসিয়াস আর্থ এরা তৈরি করছে। ক্লিয়ার? এটা হচ্ছে কি, মাটি ঘষা পিষা, তেল ছেঁকে নেওয়া ও সিরাপ ফিল্টার করার কাজে লাগে। তাহলে সমুদ্রের মধ্যে এই যে যারা ডায়াটম রয়েছে, এই ডায়াটমরাই কিন্তু সবচেয়ে প্রধান উৎপাদক বা প্রডিউসার। তারপরে যেটা রয়েছে সেটা ডাইনোফ্লাজেলেটস। এই ডাইনোফ্লাজেলেটসটাকে বলা হয় রঙিন সামুদ্রিক প্রাণী। এক্সকিউজ মি। এরা মূলত কি হচ্ছে? সমুদ্রের প্রাণী হয় এবং সূর্যালোক ব্যবহার করে খাবার তৈরি করে। তার মানে দেখুন, এই ডায়ানোফ্লাজেলেটস কোথায় থাকছে? সমুদ্রে থাকছে, এবং এরা সূর্যালোক ব্যবহার করে খাবার তৈরি করে। তাহলে সমুদ্রের খুব খুব গভীরে কিন্তু এরা থাকছে না। ঠিক আছে? এদের যে দেহ রয়েছে, দেহের বাইরে একটা যে প্রাচীর থাকছে, সেটা সেই প্রাচীরটা তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে। এদের মধ্যে দুটো কি থাকছে? দুটো কিন্তু থাকছে ফ্লাজেলা। দুটো ফ্লাজেলা থাকছে, একটা লম্বালম্বি আর একটা পাশ বরাবর খাঁজে থাকে। ঠিক আছে? এই যে এরা রয়েছে, এরা কিন্তু বিভিন্ন কালারের হতে পারে। হ্যাঁ, এরা হতে পারে সবুজ, এরা হলুদ হতে পারে, বাদামি, নীল কিংবা লাল রঙের হয়, কারণ কোষে থাকে বিভিন্ন রকমের রঞ্জক বা পিগমেন্টস। ঠিক আছে? একটি বিখ্যাত লাল ডাইনোফ্লাজেলেট হলো গনিঅ্যালুস। এটা বিখ্যাত এটা ফলছে, সেটাকে নাম করে বলা হচ্ছে গনিঅ্যালুস। ঠিক আছে? কখনো কখনো এরা এত দ্রুত বংশবিস্তার করে যে সমুদ্রের লাল রঙের হয়ে যায়, যাকে বলা হয় রেড টাইড। দেখবেন অনেক সময় ইউটিউবে বিভিন্ন আসে সমুদ্রের রং লাল হয়েছে। ঠিক আছে? দৈব কৃপা না, এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে গনিঅ্যালুসের জন্য। এরা এত দ্রুত বংশবিস্তার করে থাকে, কখনো কখনো, সবসময় নয়, যে সমুদ্রের রং কালো হয়ে পড়ছে। কিন্তু এই যে যখন লাল রংটা যখন বংশবিস্তার করছে, এই সময় এরা বিষাক্ত পদার্থ ছাড়ে।
ঠিক আছে, যেটা মাছ সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীকে এরা কিন্তু সেই সময় মেরে ফেলতে পারে। নেক্সট হচ্ছে ইউগ্লিনাইডস। হোয়াট ইজ দিস ইউগ্লিনাইডস? এরা হচ্ছে গাছ ও প্রাণীর হচ্ছে একটা মিশ্র রূপ। ঠিক আছে, এরা গাছ ও যে প্রাণী রয়েছে এই প্রাণীর কিন্তু একটা মিশ্র রূপ। এই ইউগ্লিনাইডসরা কোথায় থাকে? এটা জলে ভেসে থাকে। যেমন ইউগ্লিনা, ইজ ইট ক্লিয়ার? এদের কোনো শক্ত কোষ প্রাচীর নেই, তার বদলে থাকে কি পেলিকল নামের প্রোটিন। এদের দেহে কিন্তু কোনো শক্ত কোষ প্রাচীর নেই, বোঝা গেল? তার বদলে কি থাকছে? পেলিকল নামের প্রোটিনে ভরা স্তর থাকছে। পেলিকল হচ্ছে এক ধরনের প্রোটিন যা এদের শরীরকে খুব নমনীয় করে তোলে। এদের মধ্যে দুটো কি থাকছে? দুটি ফ্লাজেলা থাকছে। ঠিক আছে, ডাইনো ফ্লাজেলেটসের মতো এদের শরীরেও দুটো ফ্লাজেলা থাকছে। ক্লিয়ার বেটা সবাই? তাহলে এই দুটো ফ্লাজেলার মধ্যে একটা ছোট হতে পারে, একটা বড় হতে পারে। ঠিক আছে, এরা যখন সূর্যের আলো পেলে এরা গাছের মতো ফটোসিনথেসিস করে খাবার বানায়, কিন্তু আলো না পেলে এরা প্রাণীর মতো ছোট জীব খেয়ে বেঁচে থাকে। অবাক করার বিষয় হচ্ছে এদের রঞ্জক পদার্থ কিন্তু গাছের মতোই, তাই এদেরকে বলা হয় গাছ ও প্রাণীর একটা মিশ্রণ। এরপরে যেটা রয়েছে সেটাকে বলা হয় স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস এরা 5 জিনিসে ঘুরে বেড়ানো জীব। এক কথায় স্লাইম মোল্ড হচ্ছে 5 জিনিসে ঘুরে বেড়ানো এক ধরনের জীব। ঠিক আছে, তাহলে এই অদ্ভুত জীবগুলো কি হচ্ছে? পচা গাছপালা বা পাতার উপর হেঁটে বেড়ায় আর খাবার খুঁজে খায়। আর তা ভালো পরিবেশ পেলে, যদি পরিবেশ ভালো থাকে বা এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে, এরা একজোট হয়ে প্লাজমোডিয়াম নামে বিশাল থলির মতো গঠন তৈরি করে, যা অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। প্লাজমোডিয়াম, এরা কি করে? প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম নামে বিশাল থলির মতো গঠন তৈরি করে, যা অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এখন খারাপ সময় এলে এরা স্পোর তৈরি করে। এটা ফর দ্য গুড এনভায়রনমেন্ট। কিন্তু যদি এটা ব্যাড এনভায়রনমেন্ট হয় তখন এরা কি তৈরি করছে? এরা তৈরি করছে স্পোর। এগুলো কি হয়? খুবই শক্তিশালী হয় ও বছর বছর টিকে থাকতে পারে। অর্থাৎ এরা বাতাসের মাধ্যম দিয়ে কিন্তু স্পোর ছড়িয়ে দেয়, যার ফলে এরা খুব সহজেই বংশবিস্তার করতে পারে বিভিন্ন এনভায়রনমেন্টে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য প্রোটোজোয়ান। এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র প্রাণীদের দল। ঠিক আছে, এই প্রোটোজোয়ান কারা? এই প্রোটোজোয়ানই হচ্ছে হেটেরোট্রফিক, মানে অন্যকে খেয়ে বাঁচে। তাদের অনেকেই প্রাণীর প্রাচীন আত্মীয় বলে মনে করা হয় তাদেরকে, এই প্রোটোজোয়ানদের। ঠিক আছে, ক্লিয়ার? এই প্রোটোজোয়ানটা হচ্ছে কি হয়? 5 ভাগে বিভক্ত করা হয়। আমরা এটা একটু দেখে নিই, এই প্রোটোজোয়ানদের ব্যাপারে একটু গভীরে গিয়ে দেখা যাক। তাহলে বন্ধুরা, এই প্রোটোজোয়ান সম্পর্কে কি জানলাম? প্রোটোজোয়ানরা হচ্ছে, সমস্ত প্রোটোজোয়ান যারা আছে তারা হয় হেটেরোট্রফিক, মানে অন্যকে খেয়ে কিন্তু এরা বেঁচে থাকে। ঠিক আছে, বেঁচে থাকছে। তাদের অনেকেই আছে প্রাণীর প্রাচীন আত্মীয় বলে মনে করা হয়। এরা মূলত 4টি ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথম যে 1 নম্বর ভাগ আছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে অ্যামোভয়েড প্রোটোজোয়ান্স। অ্যামোভয়েড প্রোটোজোয়ান্স। তাহলে অ্যামোভয়েড প্রোটোজোয়ান্স থেকেই আমরা খুব সহজে এর এক্সাম্পল আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে অ্যামোবা। সুতরাং এরা কিভাবে থাকছে? এরা খুব ড্যাম্প জায়গায় কিন্তু থাকছে, হ্যাঁ, সাথে সাথে মাটিতে থাকছে। ঠিক আছে, ছদচরণ বা সুডোপোডিয়া ব্যবহার করে, হ্যাঁ, ছদচরণ বা ছদ্মচরণ বা সুডোপোডিয়া ব্যবহার করে চলাফেরা করে এবং খাবার ধরে। ঠিক আছে, এরা হচ্ছে কি তাহলে ব্যবহার করছে? সুডোপোডিয়া। অর্থাৎ কি? ছদ্মচরণ। ঠিক আছে, এদের মধ্যে কেউ থাকে যারা
সিলিকা খোলসে ঢাকা থাকে, যেমন সাগরের প্রজাতি। ঠিক আছে, ঠিক আছে, যেমন সাগরের প্রজাতিরা রয়েছে। ঠিক আছে, এদেরকে বলা হয়, এর মধ্যে একটা প্রজাতি রয়েছে, এক ধরনের পরজীবী রয়েছে যার নাম হচ্ছে এন্টামোবা। নেক্সট হচ্ছে 2 নম্বরে আমি এটাকে আসছি, যেটাকে বলা হয় ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়া। ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স, ইট ইজ কল্ড দ্য ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স। এর উদাহরণটা রয়েছে কি, এদের উদাহরণ হচ্ছে ট্রাইপ্যানোসোমা। ক্লিয়ার? এরা পরজীবী হওয়া সত্ত্বেও, এরা কি, এরা কিন্তু সাধারণত পরজীবী, এরা পরজীবী হওয়া সত্ত্বেও কিন্তু এরা স্বাধীনভাবে বাঁচে। ক্লিয়ার? এরা ফ্ল্যাজেলা দিয়ে চলাফেরা করে বা ঘুরে বেড়ায়। এদের ঘুরে যাওয়ার অঙ্গেটার নাম কি হচ্ছে তাহলে? ফ্ল্যাজেলা। এরা ফ্ল্যাজেলা দিয়ে চলে ও ঘুরে বেড়ায়। কিছু পরজীবী আছে যেটা হচ্ছে স্লিপিং সিকনেস বা ঘুমের রোগ ঘটিয়ে থাকে। ওকে, 3 নম্বরের যে বিষয়টা রয়েছে তাকে বলা হয় সিলিয়েটেড প্রোটোজোয়ান্স। ঠিক আছে, কি বলা হয়? সিলিয়েটেড প্রোটোজোয়ান্স। এই যে সিলিয়েটেড প্রোটোজোয়ান্স যে রয়েছে, এদের সম্পর্কে এই যেটা আছে সিলিয়েটেড প্রোটোজোয়ান্স, এদের একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এদের এক্সাম্পল হচ্ছে প্যারামোয়েসিয়াম। ঠিক আছে, জলজ। আবার এরা কিন্তু কি হয়, এরা জলজ প্রাণী হয়। এরা জলজ প্রাণী হওয়া সত্ত্বেও এরা হাজার হাজার সিলিয়া দিয়ে, থাউজেন্ডস অফ থাউজেন্ডস যে চলার অঙ্গ, সেটার নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া দিয়ে কিন্তু এরা দ্রুত চলাফেরা করে। এদের কোষে থাকে একটা গলেট, যেখান দিয়ে জল ও খাবার ঢোকে। কি থাকে? এটা হচ্ছে গলেট, যেখান দিয়ে জল ও খাবার ঢোকে। ঠিক আছে, সিলিয়াগুলোর একযোগে নড়াচড়ায় কি হয়, খাবারটা ভেতরে ঢুকছে। ঠিক আছে, এই সিলেটগুলো কি করছে, এই গলেটগুলো কি করছে, একসাথে নড়াচড়া করে। এরপরে হচ্ছে 4 নাম্বার যেটা হচ্ছে, সেটাকে বলা হয় স্পোরোজোয়ান্স। এই স্পোরোজোয়ান্সের উদাহরণ কি হচ্ছে? প্লাজমোডিয়াম। ঠিক আছে, এরা দেহে স্পোর জাতীয় একটা ধাপ তৈরি করছে। কি করছে? এরা দেহে স্পোর জাতীয় একটি ধাপ তৈরি করছে। সবচেয়ে বিপজ্জনক সদস্য হচ্ছে প্লাজমোডিয়াম, যা ম্যালেরিয়া রোগ ঘটায়। এটা মানুষের জনসংখ্যার ওপর কিন্তু একটা মারাত্মক প্রভাব ফেলছে। ক্লিয়ার? এবার আমরা নতুন একটা জিনিস দেখব, যেটাকে বলা হচ্ছে ফাঙ্গি। ধরা যাক, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কল্পনা করো, তোমরা সকালে ঘুম থেকে উঠলে দেখলে যে তোমাদের পাউরুটির গায়ে একটা সাদা সবুজ এই ধরনের দাগ পড়ে গেছে, কিংবা বাড়ির এক কোণে রাখা ফল পচে গিয়ে অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে। এইগুলো হলো সবই হচ্ছে ফাঙ্গি বা ছত্রাকের কাজ। আমরা সেই ফাঙ্গি রাজ্যের বাসিন্দাদের আজকে গল্প শুনব। প্রথম কথা হচ্ছে, ছত্রাকরা কোথায় থাকে? ছত্রাকরা প্রায় সব জায়গায় থাকে। ছত্রাক মানে ফাঙ্গি। যেরকম এরা হচ্ছে বাতাসে থাকে, জলে থাকে, মাটিতে থাকে, গাছে থাকে, পশুতে থাকে, এমনকি এটা মানুষের শরীরেও দেখা যায়। তারা আর্দ্র ও উষ্ণ পরিবেশটাই কিন্তু পছন্দ করে। তাই তো আমরা খাবার ফ্রিজে রাখি, যাতে ছত্রাক বা ব্যাকটেরিয়া তা নষ্ট করতে না পারে। এই ছত্রাকদের দেখতে কেমন হয়? এরা মানে একটা ফিলামেন্টাস, মানে সুতোয় গাঁথা মতো এদের হয়ে থাকে। এক একটা ছত্রাকের দেহে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম লম্বা রেশা। ঠিক আছে, যাকে বলা হচ্ছে হাইফা। ঠিক আছে, এই হাইফাগুলোর জালকেই বলা হয়, অনেকগুলো হাইফা নিয়ে কি তৈরি হয়, একটা হাইফার জাল, যেটাকে বলা হয় মাইসেলিয়াম।
এদেরকে কি বলা হয়? মাইসেলিয়াম বলা হয়ে থাকে। কিছু হাইফা হয় যেটাকে বলা হয় কোয়ানোসাইটিক, মানে অনেক নিউক্লিয়াস থাকলেও তার ভেতরে কোনো ভাগ বা পার্টিশন নেই। আরও একবার বলছি, কিছু হাইফা হয়, কিছু হাইফা হয়ে থাকে যেটাকে কি বলা হচ্ছে? কোয়ানোসাইটিক, মানে অনেক নিউক্লিয়াস থাকলেও তার ভিতরে কোনো কোনো পার্টিশন নেই। আবার কিছু হাইফা হয় যেটাকে বলা হয় সেপ্টেট। এই আমাদের ছত্রাকের ছবি দেখতে পাচ্ছি, মানে ছোট ছোট কক্ষে এরা ভাগ করা থাকে। তবে ইস্ট নামের যে ছত্রাক এককোষী হয়ে থাকে, অর্থাৎ তাদের দেহে একটি মাত্র কোষ থাকে ইস্টের দেহে, ঠিক আছে? এদের কোষ প্রাচীর চিটিন ও কিছু পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, যা এদের শক্ত করে তোলে। তার মানে এই যে ছত্রাক বা ইস্টের দেহটা কি দিয়ে তৈরি হয়? এদের কোষ প্রাচীরটা তৈরি হয় চিটিন দিয়ে, টয়সি দন্তেন্য চিটিন, এবং কিছু থাকে পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, ঠিক আছে, যা এদের শক্ত করে তোলে। এই ছত্রাকরা কি খায়? এই ফাঙ্গিরা হচ্ছে হেটেরোট্রফিক, এই ছত্রাকরা হচ্ছে হেটেরোট্রফিক, ঠিক আছে, যার কোষ প্রাচীরে কি থাকছে? চিটিন থাকছে। তাহলে হেটেরোট্রফিক মানেই হচ্ছে খাবার নিজে তৈরি করতে পারে না, তারা তিনভাবে বেঁচে থাকতে পারে। একটাকে বলে স্যাপ্রোফাইটস। প্রথমটা কি হচ্ছে? স্যাপ্রোফাইটস, অর্থাৎ মৃত প্রাণী বা গাছপালা থেকে জৈব পদার্থ শোষণ করে খায়, সেটাকে কি বলা হয়? স্যাপ্রোফাইটস। তারপরেরটা হচ্ছে কি বলা হয়? প্যারাসাইটস। আমরা এটাকে স্যাপ্রোফাইটস, এটাকে তোমরা লিখে রাখবে খাতায়, স্যাপ্রোফাইটস। মানে এরা হচ্ছে মৃত গাছপালা, মৃত প্রাণী, বা গাছপালা থেকে জৈব পদার্থ শোষণ করে খায়। সেকেন্ড যেটা রয়েছে সেটাকে বলা হয় প্যারাসাইটস। ঠিক আছে, প্যারাসাইটসটা কিরকম? এরা জীবিত প্রাণী, এটাকে বলা হচ্ছে প্যারাসাইটস। মানে কি? এরা জীবিত প্রাণী বা গাছের শরীর থেকে খাবার নেয়। ফলে এই প্যারাসাইটসের ফলেই কিন্তু বিভিন্ন রকম রোগ হয়ে থাকে ফলের মধ্যে। যেমন সরিষা পাতায় সাদা দাগ ফেলা ছত্রাক আমরা এর জন্য দেখতে পারি। আর থার্ড যেটা রয়েছে সেটাকে বলা হয় সিম্বাও, অর্থাৎ এরা একসঙ্গে বাস করে, ফলে এদের উভয় লাভবান হয়। যেমন এখান থেকে আমি কতগুলো জিনিস দেখাচ্ছি, এটাকে বলা হয় লাইকেন। এই লাইকেন কি? শৈবাল বা এরা ছত্রাকের বন্ধু হয়। আরেকটা রয়েছে, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মাইকোরিজা। এই মাইকোরিজা জিনিসটা কি? এরা উদ্ভিদের শিকড় ও ছত্রাকের মধ্যে একটা সম্পর্ক এরা তৈরি করছে, ঠিক আছে? তাহলে এই ছত্রাকরা কিভাবে জন্মাচ্ছে? নেক্সট কোয়েশ্চেন আমার এখান থেকে এটা আসতেই পারে। এই ছত্রাকরা জন্মাচ্ছে কি? এই ছত্রাকদের যে প্রজনন প্রক্রিয়াটা হচ্ছে, এদের ছত্রাকদের যে প্রজনন প্রক্রিয়া তিনভাবে হয়ে থাকে। একটাকে বলা হয় শারীরিক প্রজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। What is this vegetative reproduction? অর্থাৎ এদের বিভাজনটা টুকরো হয়ে যায়। বিভাজনটা হয় কি করে? যে টুকরো হয়ে যায় বা ফ্র্যাগমেন্টেশন হয়। যেমন এটাকে বলা হয় বাডিং, ঠিক আছে, যেমন ইস্টে হয় প্রথমটা, ফার্স্ট। সেকেন্ড যেটা হয় সেটাকে বলা আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এদের শরীর থেকে কি তৈরি হচ্ছে? এদের শরীর থেকে স্পোর তৈরি হয়, যেমন হচ্ছে কনিডিয়া। ক্লিয়ার? এর সাথে রয়েছে আরো একটা জিনিস,
তার সাথে রয়েছে স্পোরাঞ্জিওস্পোর, ঠিক আছে, এর সাথে রয়েছে জুওস্পোর, এই তিনটে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা শারীরিক প্রজনন, অসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজনন, এবং থার্ড হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। হোয়াট ইজ দিস সেক্সুয়াল রিপ্রোডাকশন? এটা তিনটে ধাপে হয়। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা তিনটে ধাপে হয়। প্রথমটাকে বলে প্লাজমোগ্যামি, সেকেন্ডটা হচ্ছে ক্যারিওগামি, এবং থার্ডটা হচ্ছে মায়োসিস। প্রথমটা হচ্ছে প্লাজমোগ্যামি। হোয়াট ইজ দিস প্লাজমোগ্যামি? এটা দুটি কোষের সাইটোপ্লাজম যেটা রয়েছে, এই দুটো কোষের সাইটোপ্লাজম কিন্তু মিশে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারিওগ্যামি, অর্থাৎ এদের যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসটা কিন্তু মিলে যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে মিওসিস। মিওসিসে কি হচ্ছে? এদের বিভাজনে হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। হ্যাপ্লয়েড স্পোর তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের হচ্ছে ফ্লোটিং বডি বা ফলন্ত গঠন থেকেই কিন্তু এই স্পোরগুলো তৈরি হয়ে থাকে। ক্লিয়ার? এখন কিছু কিছু ছত্রাক আছে, যেমন হচ্ছে অ্যাস্কোমাইসোটিস, ব্যাসিডিওমাইসোটিস। ঠিক আছে, এরা যৌন প্রজননে একটি দ্বিকোষী বা ডাইকারিয়ন, অর্থাৎ হচ্ছে N+N, এই দ্বিকোষী বা ডাইকারিয়ন ধাপ দেখা যায়। অর্থাৎ দুটি নিউক্লিয়াস একটা কোষে একসঙ্গে থাকে কিন্তু মেশে না। পরে এই নিউক্লিয়াসগুলো মিশে ডিপ্লয়েড হয় ও তারপর মায়োসিস করে নতুন স্পোর তৈরি করে। তাহলে এই ছত্রাকের উপকারিতা এবং অপকারিতা কি? যেমন কিছু কিছু ছত্রাক আছে, যেমন ইস্ট, এটা রুটি ও বিয়ার তৈরি করতে ব্যবহৃত হয়। আবার পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয় অ্যান্টিবায়োটিক। আবার কিছু ছত্রাক আছে যেটা হচ্ছে গমে রস্ট রোগ, যেটা পিউনিসিয়া বা প্রাণীতে সংক্রমণ ঘটায়। তাহলে এইভাবে ছত্রাকরা একটা বিচিত্র রঙিন অদ্ভুত রাজ্য গড়ে তুলেছে। ঠিক আছে, কেউ আমাদের জন্য উপকারী, আবার কেউ আমাদের জন্য বিপজ্জনক হয়। ক্লিয়ার? এই ছত্রাকদের মধ্যে 4টে ভাই বোনের গল্প আছে। ক্লিয়ার? এই ছত্রাকদের 4টে ভাই বোন রয়েছে। এই একদিন কি হচ্ছে, ধরা যাক বনের প্রান্তে গেছে এই 4 ভাই বোন ছত্রাক বসে গল্প করছিল। তারা সবাই ছত্রাক রাজ্যের সদস্য হলেও 4 জনের চরিত্র একদম আলাদা। তারা কি কি? তারা হচ্ছে ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডোমাইসিটিস অ্যান্ড ডিউটারোমাইসিটিস। ঠিক আছে, প্রথমজন যেটা হচ্ছে সেটাকে বলা হয় কি? ফাইকোমাইসিটিস। এই ফাইকোমাইসিটিস কি? এরা জলছত্রাকের বড় ভাই, সবচেয়ে বড় ভাইয়ের নাম হচ্ছে ফাইকোমাইসিটিস। এই ছত্রাকরা কি থাকছে? সবসময় জলে থাকে, অর্থাৎ জল, ভেজা কাঠ, হ্যাঁ, পচা পাতা বা গাছে এরা পরজীবী হয়ে থাকে। অর্থাৎ এদের দেহে কোনো বিভাজন নেই, তাই এদেরকে কি বলা হচ্ছে? কোয়ানোসাইটিক বা মাইসেলিয়াম বলে। এরা অযৌন প্রজনন করে দুইভাবে, একটাকে বলা হয় জুওস্পোর, যারা চলতে পারে, একটাকে বলা হচ্ছে এপ্ল্যানোস্পোর, যারা চলতে পারে না। তাহলে এই স্পোরগুলো তৈরি হয় কোথায়? স্পোরাঞ্জিয়ামের ভিতর। ভালো করে বুঝবেন, এই স্পোরগুলো তৈরি হয় স্পোরাঞ্জিয়ামের ভেতর। সুতরাং যৌন প্রজননে দুটি গ্যামেট মিলে কি তৈরি হচ্ছে? জাইগোস্পোর তৈরি করে। তাহলে গ্যামেট দুটো হয় একরকম অথবা ভিন্ন রকম। উদাহরণ হচ্ছে মিউকোর, পাউরুটির ছাঁচে থাকা যায়, রেজিওপাস বেলমোল্ডে থাকা যায়, এবং অ্যালবুকো সরিষা পাতায় দেখা যায়। সেকেন্ড যে ভাই বা মধ্যম বোন যিনি রয়েছেন তার নাম হচ্ছে অ্যাসিকোমাইসোটিস। অর্থাৎ অ্যাসিকোমাইটোসিস ছত্রাকদের বলে স্যাক ফাঙ্গাই, অর্থাৎ এরা বেশিরভাগটাই হচ্ছে বহুকোষী, যেমন পেনিসিলিয়াম। আবার এদের মধ্যে কেউ কেউ আবার কিন্তু এককোষী রয়েছে, যেমন ইস্ট। এরা স্যাপ্রোফাইট, পচনকারক পরজীবী বা গোবরের ওপর জন্মাতে থাকে। ঠিক আছে, এদের মাইসেলিয়াম হয় বিভাজিত ও শাখা বিশিষ্ট।
এরা অযৌন প্রজননে এরা তৈরি করে কনিডিয়া, যা এক ধরনের স্পোর, বিশেষ ডাঁটার মতো অংশ, সেটাকে বলে কনিডিওফোরে তৈরি হয়। এবার হচ্ছে যৌন প্রজনন, তৈরি হয় অ্যাকোস্পোর, যা তৈরি হয় ছোট থলির ভেতরে। এই থলিগুলো থাকে বিভিন্ন আকৃতির অ্যাসকোকার্প নামের ফলন্ত গঠনের মাধ্যমে। উদাহরণ হচ্ছে অ্যাসপারগিলিয়াস, ক্ল্যাফিসিপিয়াস, নিউরোস্পোরা। এই নিউরোস্পোরা যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু জেনেটিক গবেষণায় ব্যবহৃত হয়, এবং দামি খাবারের মধ্যে যেটাকে ব্যবহার করা হয় সেটাকে বলে ট্রাফলস বা মরেলস। ঠিক আছে, এরপরে রয়েছে ছোট ভাই যেটা রয়েছে তার নাম হচ্ছে ব্যাসিডিওমাইসেটিস। এই ব্যাসিডিওমাইসেটিস হলো ছত্রাক যারা মাশরুম বা ব্র্যাকেট ফাঙ্গাই বা পাফবল হিসাবে পরিচিত। তাহলে এরা কোথায় জন্মাচ্ছে? এরা মাটিতে জন্মাচ্ছে, এরা গাছের গুঁড়িতে জন্মাচ্ছে, এরা জীবন্ত গাছের শরীরে পরজীবী হয়ে থাকে। তাহলে এই মাইসেলিয়াস হলো শাখা বিশিষ্ট ও বিভাজিত। অযৌন প্রজনন সাধারণত এদের মধ্যে দেখা যায় না, তবে এদের দেহটা কি করে, এরা টুকরো টুকরো করে দিতে পারে নিজেরা হয়ে, এরা ছড়িয়ে পড়ে। এইটাকেই বলা হয় ফ্র্যাগমেন্টেশন। যৌন প্রজননে এদের কোনো নির্দিষ্ট অঙ্গ নেই, তবে দুটি আলাদা দেহকোষ মিলে ফিউজ করে ও প্লাজমোগ্যামি হয়। পরে একসময় কি হয়, ক্যারিওগামি ও মায়োসিস হয় ব্যাসিডিয়াম নামক গঠনে। ঠিক আছে, এখান থেকে তৈরি হয় 4টি ব্যাসিওলোস্পোর। বাইরে তৈরি হয় বলে এদেরকে বলা হয় এক্সোজেনাস স্পোর। আর এই ব্যাসিডিয়া থাকে কোথায়? ব্যাসিডিও কার্প নামের ফলন্ত গঠনের ভিতরে, যেরকম মাশরুম যেটাকে বলা হয় অ্যাগারিকাস, হ্যাঁ, তারপর হচ্ছে স্মার্ট ইস্টিলিয়াগো এবং রস্ট ফাঙ্গাস বা বিউনিকিয়া। এবং সবচেয়ে যেটা ছোট ভাই সেটাকে বলা হয় ডিউটোরোমাইসেটিস। এটা একটা অসম্পূর্ণ ছত্রাক, এদেরকে বলা হয় ইমপারফেক্ট ফাঙ্গাই, কারণ এদের যৌন প্রজননের ধাপটা কিন্তু জন্মায় না। অর্থাৎ যেসব ছত্রাকের শুধুমাত্র অযৌন বা উদ্ভিজ ভেজিটেটিভ ধাপ পরিচিত, তারা এই দলে পড়ে। পরে যদি কারো যৌন ধাপ আবিষ্কৃত হয় তাহলে তাকে অ্যাসিওমাইসোটিস বা ব্যাসিডোমাইসোটিস দলে সরিয়ে নেওয়া হয়। এদের মাইসেলিয়াস বিভাজিত শাখা বিশিষ্ট, এরা কনিডিয়া স্পোর তৈরি করে। কেউ স্যাপ্রোফাইট, কেউ পরজীবী, আবার কেউ লিটার বা মৃত জৈব পদার্থ পচিয়ে খনিজ পদার্থ রিসাইকেল করে। তাহলে এই গেল আমার প্রথম অংশ। তার মানে কি হলো, এই যে ছত্রাকের যে রাজ্যে 4টে বড় বড় শ্রেণী রয়েছে, সেটা কি হচ্ছে? ফাইকোসাইমোটিস, অ্যাসিকোসাইমোটিস, ব্যাসিডোসাইমোটিস এবং ডিউরোসাইমোটিস। অর্থাৎ এরা সবাই আমাদের চারপাশে কাজ করে চলছে। তাহলে কেউ খাবার বানাচ্ছে, কেউ রোগ ছড়াচ্ছে, কেউ আবার পরিবেশটাকে পরিষ্কার রাখতে সাহায্য করছে। ঠিক আছে, এইবারে কথা হচ্ছে ভাইরাস একটা হচ্ছে বিষাক্ত গুপ্তচর। কেন? আমরা সবাই কোনো না কোনো সময় সর্দি জ্বর ভুগেছি, কিন্তু জানা গেছে যে এগুলোর পিছনে কাজ করে ভাইরাস নামে একটা অদ্ভুত জীব। তবে ভাইরাসকে বিজ্ঞানীরা জীব বলবে না আবার অজীব বলবে, সেই নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল। কারণ ভাইরাসের মধ্যে কিন্তু কোনো কোষ থাকে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা জীবন্ত কোষের বাইরে একেবারে নিষ্ক্রিয়, একেবারে পাথরের মতো। কিন্তু যখন তারা জীবন্ত কোষে ঢোকে তখন সেই কোষের সব যন্ত্রপাতি দখল করে, নিজেদের মতো করে গুনে গুনে ছড়িয়ে পড়ে। তাই একে বলা হয় অবলিগেট প্যারাসাইট। ঠিক আছে, তাই এই ভাইরাসকে কি বলা হয়? তাই বলা হয় অবলিগেট প্যারাসাইট। এই ভাইরাসের ইতিহাসটা কি রয়েছে? 1892 সালে দিমিত্রি ইভানোভস্কি নামে একজন বিজ্ঞানী দেখেন তামাক গাছে মোজাইক রোগ হচ্ছে, এমন কিছু দিয়ে যা ব্যাকটেরিয়া ছাঁকনি দিয়েও বেরিয়ে যাচ্ছে। পরে ভেনজেরিনক একে ভাইরাস নাম দেন, যার মানে বিষাক্ত তরল। পরবর্তীকালে 1935 সালে স্ট্যানলি প্রমাণ করলেন যে ভাইরাসকে কক্কালের মতো জমাট বাঁধানো যায়, যেটা সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। তাহলে ভাইরাসের যে গঠন রয়েছে, এই ভাইরাসের যে গঠন, এই গঠনের মধ্যে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে। এরা একটা প্রোটিনের খোলস, একে বলা হয় ক্যাপসিড।
বা ক্যাপাসোমিয়ার বা ক্যাপসোমিয়ার দিয়ে গঠিত হয়। এদের ভিতরে কি থাকছে? এদের ভিতরে থাকছে আরএনএ বা ডিএনএ থাকছে। কিন্তু এই যে আরএনএ এবং ডিএনএ থাকছে, এরা দুটো কিন্তু কখনোই একসঙ্গে থাকে না। উদ্ভিদ ভাইরাসে সাধারণত আরএনএ থাকে, প্রাণীদের ভাইরাসে আরএনএ এবং ডিএনএ দুটোই থাকতে পারে। ব্যাকটেরিয়া ভাইরাস এবং ব্যাকটেরিওফেজে থাকে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এই ভাইরাস কি করছে? ভাইরাস কিন্তু নানা রকম রোগ ছড়াচ্ছে। মানুষের মধ্যে কি করছে? স্মল পক্স, হারপিস, এইডস, এগুলো। গাছের মধ্যে পাতা মোজাইক, হ্যাঁ, ঘুরে যাওয়া পাতা, হলদে হয়ে যাওয়া পাতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ভাইরয়েড বা প্রাণায়নের রহস্য। 1971 সালে, ইন দ্য ইয়ার অফ দ্য 1971, 1971 সালে টিও ডিনার নামে একজন বিজ্ঞানী আলু গাছে এক রোগ খুঁজে পান, যেটাকে বলা হয় পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ। দেখা গেল এটা ভাইরাসের থেকেও ছোট। এর গায়ে কোনো প্রোটিন কোড নেই, কেবলমাত্র আরএনএ রয়েছে। ঠিক আছে, কেবলমাত্র আরএনএ আছে। একে বলা হয় ভাইরয়েড, মানে ছোট ভাইরাসের মতো কিছু। এরা শুধু আরএনএ দিয়েই সংক্রমণ ঘটাতে পারে। সত্যি এটা কিন্তু মানে ভয়ঙ্কর রহস্যময়। এবং দ্বিতীয় হচ্ছে প্রাণায়ন। প্রায়ন, PRION ইংরাজিতে, হলো এক ধরনের সংক্রামক কণা, যা আরএনএ বা ডিএনএ কিছুই নয়, কেবল ভুলভাবে মোজরানো প্রোটিন। কেমন? প্রথমে ডাক্তাররা লক্ষ্য করেন কিছু মস্তিষ্কের রোগ এক ব্যক্তি থেকে আরেকজনে ছড়াচ্ছে, যেমন ম্যাড কাউ ডিজিজ, গরুর পাগলামি রোগ। আরেকটাকে বলা হয় CJD। CJD মানে কি আছে? ক্রিউটেসফেল্ড জ্যাকব ডিজিজ। এটা হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের মারাত্মক স্নায়ু রোগ। এই নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে, প্রাণায়নের গঠন ভাইরাসের মতো ছোট, কিন্তু একেবারে আলাদা ধরনের। ক্লিয়ার? এরপর হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে গাছ আর ছত্রাকের একটা প্রেমের গল্প। কিরকম হচ্ছে? লাইকেন হলো প্রকৃতির এক অদ্ভুত বন্ধুত্ব। এখানে দুটো জীব একসাথে থাকে। একদিকে থাকে যেরকম শৈবাল, যেটাকে বলা হয় কি ফাইকোবায়ন্ট। তার সাথে থাকছে কি অন্যদিকে থাকছে ছত্রাক বা ফাঙ্গিস। তাহলে শৈবালের কাজ কি? যার কাজ হলো খাবার তৈরি করা, আর ছত্রাক যে দেয় বাসস্থান ও খনিজ পদার্থ। শৈবালকে বলে কি? তাহলে ফাইকোবায়ন্ট। আর ছত্রাককে বলে কি? মাইকোবায়ন্ট। এরা একসাথে এতটাই মিশে যায় যে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না এখানে দুজন আলাদা জীব আছে। লাইকান হচ্ছে শীতল পাহাড়ি এলাকা, গাছের গায়ে, পুরনো দেওয়ালে জন্মায় এবং বিশুদ্ধতা সূচক হিসেবেও কিন্তু এটা কাজ করছে। তাহলে আমরা কি দেখলাম? এই ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন এবং লাইকেন সবাই কেমন অদ্ভুত ধরনের জীব। কেউ জীব নয়, কেউ অজীব নয়, কেউ আবার দুজনে মিলে একসাথে বাঁচে। এই কারণেই হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে এদের জায়গা হয়নি, কিন্তু জীববিজ্ঞানের রহস্যময় জগতে এদের স্থান কিন্তু ঠিকই আছে। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এরা নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, ইফ ইউ থিঙ্ক, যদি আপনারা মনে করে থাকেন যে আমাদের ভিডিও লেকচার থেকে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6290421345। সকলে ভালো থাকবেন। নমস্কার নেবেন।